ইতিহাসের শহর মুর্শিদাবাদ বা নবাবের শহর মুর্শিদাবাদ। এই যে তোপটা রয়েছে, এটা নাকি জীবনে একবারই চালানো হয়েছিল এবং এর আওয়াজে নাকি এলাকায় যত গর্ভবতী মহিলা ছিল তখন তাদের গর্ভপাত হয়ে গিয়েছিল, তাই একে বাচ্চা তোপ বলা হয়ে থাকে। ঘরের কাছে হওয়াতেও এত বছর মুর্শিদাবাদকে কখনো কাছ থেকে উপভোগ করতে যাইনি, তাই ভাবলাম এবার শীতের মরশুমে মুর্শিদাবাদ একবার ঘুরেই আসি। পড়াশুনো করার সময় ইতিহাস খুব একটা পছন্দের সাবজেক্ট না হলেও ঐতিহাসিক স্থানে ভ্রমণ করা এবং তার সাথে জড়িয়ে থাকা ইতিহাস জানাটা আমার বেশ ভালোই লাগে। ওয়েলকাম টু মুর্শিদাবাদ। বলা হয় এই খাটটির নাকি দাম মাত্র 16 টাকা। যেহেতু ইতিহাসের শহর, তাই পাতায় পাতায় জায়গায় জায়গায় ইতিহাস। একদিনে এ জায়গা ঘুরে দেখা অসম্ভব, তবু আমরা অসম্ভবকে সম্ভব করার জন্যই একদিনের ছুটি কাটাতে গিয়েছিলাম মুর্শিদাবাদে। সেই গল্পই শেয়ার করব আপনাদের সাথে। আমরা এখন দাঁড়িয়ে আছি দমদম স্টেশনে। আজকের আমাদের গন্তব্য হচ্ছে মুর্শিদাবাদ। লালগোলা প্যাসেঞ্জার ধরবো বলে আমরা দমদমে এসেছি। শিয়ালদা আমরা পৌঁছতে পারবো না, কারণ আমরা অলরেডি লেট। ট্রেনটা শিয়ালদা থেকে 11:30টার সময় ছাড়ার কথা, তো দমদম থেকেই ধরবো ভাবছি। ট্রেনের ফার্স্ট স্টপ যেটা রয়েছে সেটা দমদম। চলুন একসাথে ঘুরে আসি আমাদের ঘরের কাছের শহর মুর্শিদাবাদ থেকে। শিয়ালদা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত বিভিন্ন টাইমে বেশ কয়েকটি ট্রেন চলে, তবে আমরা যে ট্রেনে গিয়েছিলাম সেই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া নিয়েছিল মাথাপিছু 100 টাকা করে। তো ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিল। এখন টাইম আপডেট হচ্ছে 11:51। এই ট্রেনে শিয়ালদা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত পৌঁছাতে 4 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগে। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, মানে রীতিমতো দৌড়ে দৌড়ে উঠলাম আর সিটে উঠে বসে গেছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 61 আর 62। এখন হচ্ছে ঘুমাবো, কারণ প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, চোখ পুরো টেনে আসছে ঘুমে। তো কালকে সকালে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছিলাম। তো 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এগিয়ে এসে একটা ওভারব্রিজ পড়েছিল, ওভারব্রিজ দিয়ে পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসলাম। তো এখন বাইরে বেরোবো, এক্সিট করবো। চলুন, এই হচ্ছে মুর্শিদাবাদ জংশন। দেখি একটা টোটো নিয়ে তারপরে হোটেলের দিকে যাই। সকাল সকাল মনে হয় ঝগড়া লেগে গেছে। এই যে স্টেশন থেকে বেরিয়ে আপনারা কিন্তু টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে এখান থেকে টোটো করে, মানে টোটো বুক করে এই মুর্শিদাবাদ শহরটা ঘুরতে পারেন। আমাদের আগে থেকে টোটো বুক করা আছে, সমস্ত ইনফরমেশান দেবো আস্তে আস্তে। আপাতত টোটো করে আগে হোটেলের দিকে যাই। ফাইনালি টোটোতে উঠে পড়লাম। আচ্ছা, এইখান থেকে আমাদের হোটেল পর্যন্ত টোটো ভাড়া নেবে অনলি 10 টাকা। আমরা যে হোটেলটায় থাকবো বলে ঠিক করেছি, হোটেলের নাম হোটেল রাজলক্ষ্মী, যা একেবারে হাজারদুয়ারির গেটের সামনে অবস্থিত। এই হোটেলটা বুক করার এটাই একটা কারণ, লোকেশন ভীষণ সুন্দর লোকেশন। স্টেশন থেকে কিন্তু মাত্র 10 মিনিট মতো সময় লাগলো। চলুন এখন হোটেলের ভেতরে এন্টার করা যাক। এই হলো আজকের আমাদের থাকার রুম বা থাকার ঠিকানা। আজকের দিনটা আমরা এখানেই থাকবো। কতক্ষণ রুমে থাকবো জানি না, বেশিরভাগ সময়টাই ঘোরার চেষ্টা করব, কারণ আমার এবং রাহুল দুজনেরই প্রথমবার মুর্শিদাবাদ ভ্রমণ। এই হলো রুম। আমরা যেহেতু 4 জন এসেছি, তাই একটা 4 বেডের রুম নিয়েছি। দুটো বেশ বড় মাপের বেড রয়েছে, তাতে পিলো, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছুই দেওয়া রয়েছে। রুমের মধ্যে দুটো ফ্যান রয়েছে। এখন তো শীতকাল, তাই এসির প্রয়োজন নেই, তবে এসির ব্যবস্থাও হয়ে যাবে যদি আপনারা চান। আর রুমটা কিন্তু বেশ বড় মাপের, সমস্ত বেসিক ফেসিলিটি সম্পন্ন এই রুমটা। এই রুমের সাথেই রয়েছে একটা ব্যালকনি, যেখান থেকে হাজারদুয়ারির একটা ভিউ পাওয়া যাচ্ছে। হোটেলটা একদিন বা একবেলা থাকার জন্য ঠিকঠাক ছিল, তবে লাক্সুরিয়াস কিছু ছিল না হোটেলে। এই হলো ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে বেরিয়ে গেছি। আগে থেকে টোটো বুক করা ছিল, তো টোটো দাদা একটু পরে আসবে। এইটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা। তো নিচেও দেখছি ডাইনিং হল আছে, ওনাদের মনে হয় খাবার দাবারের ব্যবস্থাও আছে। হোটেলের অপোজিট সাইডেই কিন্তু ইমামবাড়া। এই যে এটা হচ্ছে ইমামবাড়া। হোটেল থেকে বেরিয়ে বাঁ দিকে হাঁটলেই আপনারা হাজারদুয়ারি পেয়ে যাবেন। চলুন টোটো আসুক, তারপরে দেখা হচ্ছে। আর এখান থেকে ঠিক করেছি, মানে সাইট সিন করার আগে চাটা কিছু খাবো, ব্রেকফাস্টটাও করব। শৈলী কিন্তু অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এ দেখুন। আমার মুর্শিদাবাদ ভ্রমণ এই প্রথম।
রাহুলেরও তাই। রাহুলের যদিও জন্মসূত্রে এই মুর্শিদাবাদের সাথে একটা কানেকশন রয়েছে, ওর মামা বাড়ি এখানে, ওর প্রচুর আত্মীয় স্বজন এখানে রয়েছে, তারপরেও ওর মুর্শিদাবাদ ভ্রমণ এই প্রথম। এবং আমাদের দুজনের যখন একসাথে মুর্শিদাবাদ ভ্রমণ, তাই ভাবলাম একটু ভালোভাবে সাজুগুজু করে নিই। শাড়ি ঠাড়ি পরে আমি আর রাহুল দুজনেই রেডি, মানে আমি শাড়ি পরেছি, রাহুল পাঞ্জাবি পরেছে। আমাদের হোটেলের অপোজিট সাইডে এই যে চায়ের দোকান আছে, চলুন চা আগে খাই। চায়ের সাথে টাও নিয়ে নিয়েছি। চায়ের দাম নিলে হচ্ছে 10 টাকা আর বিস্কিটের দাম 5 টাকা। আমরা আমাদের প্রথম স্পটে চলে আসলাম, সেটা হচ্ছে কাঠগোলা বাগান। চলুন ভেতরে যাব। আচ্ছা, তার আগে এখানে দেখলাম যে প্রচুর খাবারের দোকান আছে, এখান থেকে আমরা ব্রেকফাস্ট ছাড়বো। আগে ভেতরটা ঘুরে নিই, তারপরে দেখি কোন দোকান থেকে আমরা ব্রেকফাস্ট করি। এই হচ্ছে কাঠগোলা বাগানের বাইরেটা। এই মুর্শিদাবাদে আমরা আজকে যেই স্পটগুলো ঘুরবো সেগুলো কিন্তু দেখার মতো, আর প্রচুর স্পট আছে, সমস্ত কিন্তু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকবেন। হ্যালো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে যারা যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু কমেন্ট করে জানান। আমরা দাঁড়িয়ে আছি কাঠগোলা প্যালেসের ভেতরে। এই কাঠগোলা প্যালেসকে নিয়ে দ্বিমত রয়েছে, যেরকম অন্য সমস্ত প্লেসকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম গল্প বানায়। এই কাঠগোলা প্যালেসকে কাঠগোলা প্যালেস বলা হয় কারণ অনেকে বলে এখানে আগে কাঠের গোলা ছিল, কাঠের গুদাম ছিল আর কি, কাঠগোলা ছিল সেই জন্য বলা হয়। আবার অনেকে বলে এখানে কাঠ গোলাপের চাষ হতো, তাই জন্য একে কাঠগোলা প্যালেস বলা হয়। আমার প্রথমে ঢুকে, এখনও প্যালেসটা পর্যন্ত যেতে পারিনি, ঢুকেই যে জিনিসটা মনে হলো সেটা হলো এখানে একটা প্রচুর বড় আমের বাগান দেখতে পাচ্ছি, একটা সুন্দর হিস্টোরিক্যাল প্লেস যেটাকে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং এটার জন্য আমার ভীষণ ভালো লাগলো। চলুন ভেতর থেকে দেখব কাঠগোলা প্যালেস। এই কাঠগোলা প্যালেস যেহেতু প্রাইভেট প্রপার্টি, তাই এখানে এন্ট্রি ফ্রি রয়েছে 30 টাকা করে পার হেড। প্রচুর বড় জায়গা, অনেক কিছু দেখার আছে। এই হলো টিকিট। এখান থেকে চাইলে আপনারা গাইডও নিতে পারেন, আমরা গাইড নিয়ে নিই, আমরা নিজেরাই ঘুরে দেখব। গাইড চার্জ হচ্ছে 100 টাকা করে। গেট থেকে ঢুকেই বাঁ হাতে চোখে পড়বে সুড়ঙ্গ পথ। এটি আসলে একটি বাউরি। বাউরি মানে রাজস্থানী স্টাইলে জলাশয়। এই জলাশয়কে সুড়ঙ্গ পথ হিসেবে ব্যবহার করত। জগৎ শেঠের বাড়ি পর্যন্ত যাওয়া যেত এই সুড়ঙ্গ পথ দিয়ে, জগৎ শেঠের পুরনো বাড়ি পর্যন্ত। সেই বাড়ি ভাগীরথীর জলে নিমজ্জিত হয়ে গেছে বন্যার ফলে। এই কাঠগোলা প্যালেস এবং বাগান 1873 সালে ধনপাত সিং দুগার এবং লক্ষ্মীপাত সিং দুগার এটি তৈরি করেছিলেন। এই যে কত বড় কুয়োটা দেখুন, আর এই যে এটা হলো কপিকল টানানোর যে জিনিসটা, সেটা কত বড় এটাও, বাবারে। এই হচ্ছে কাঠগোলাপের বাগান। এই যে প্যালেসটা কিন্তু এইটা কি বিশাল দেখুন, আর এখানে এটা মনে হচ্ছে কখনো একটা ফাউন্টেন টাইপের কিছু ছিল। বাইরে যেই চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আনা। ওই সময় থেকে এই চেয়ার টেবিলগুলো এইভাবেই বাইরে রয়েছে। কত বর্ষা, কত রোদ, কত কিছু সহ্য করেছে, তবু একটুও মরচে ধরেনি। ঢালাইয়ের লোহা দিয়ে তৈরি এই চেয়ারগুলো। আচ্ছা, এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে দেখছি। পুকুরের চারপাশে 4টি গম্বুজ দেখতে পাওয়া যায়। যখন এই পুকুরে নবাব স্নান করতেন, জলকেলি করতেন, তখন এখানে প্রহরীরা পাহারায় থাকতো। এই কাঠগোলা প্যালেসের ভেতরে ছবি তোলা এবং ভিডিও করা দুটোই বারণ। আপনারা আসলে কিন্তু এই কাঠগোলা প্যালেসের ভেতরে এন্টার করতে একদম ভুলবেন না, দারুণ সুন্দর লাগবে। এই পুকুরে প্রচুর মাছ রয়েছে এবং এই কাঠগোলা প্যালেস যেহেতু যাদের, তারা জৈন ধর্ম অনুসারে তারা জৈন, এবং জৈনরা মাছ মাংস খায় না, তাই তারা এই মাছগুলোকে পুষতেন। এই পোষা মাছগুলোকে প্রত্যেককেই প্রায় সোনার নোলক পরানো ছিল এবং কোনো এক সময় পুকুরের সমস্ত মাছ মারা যাওয়ায় এই মাছগুলোকে সমাধি দেওয়া হয় এই কাঠগোলা প্যালেসের বাগানের বিভিন্ন স্থানে। এটা একটা সেরকমই মাছের সমাধির নমুনা। এই গণেশটির মূর্তি দেখছেন, এই গণেশটিকে নাগেশ্বর গণেশ বলা হয়। একমাত্র জৈন সম্প্রদায়ের মানুষরাই এই গণেশকে পুজো করেন। এই বিল্ডিংটা আগেকার দিনে স্নানাগার বা বাথরুম ছিল, যেটাকে এখন অফিসে রূপান্তরিত করা হয়েছে। আর এই যে হলুদ বিল্ডিংটা, এটা ছিল হচ্ছে ওই সময়ের রসোই বা রান্নাঘর, আর ডাইনিংও ছিল বটে। এখানে গেস্টরা আসলে খাওয়া দাওয়া করতেন। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল ওই সময়কার নাচমহল বা এন্টারটেনমেন্টের জায়গা। এখানে নর্তকীরা নাচ করতেন।
এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্তটা কিন্তু ঘেরা ছিল বিভিন্ন রঙের বেলজিয়াম কাঁচ দিয়ে, যা মেনটেনেন্সের অভাবে পরে রং চটে যায় এবং ভেঙে যায়। এটা কিন্তু জৈন ধর্মের মন্দির। চলুন ভেতরটা দেখিয়ে নিয়ে আসি আপনাদের। ভেতরে ঘুরতে ঘুরতে চোখে পড়ল আরও একটি বেশ বড় মাপের মন্দির। এই মন্দিরটাও জৈন ধর্মের একজন তীর্থঙ্করকে উৎসর্গ করা হয়েছে। এইটা হচ্ছে জু। চলুন দেখি ভেতরে কি কি আছে। ভেতরে প্রচুর পাখি দেখছি এখানে, আর ওই পাশে দেখছি অ্যাকোরিয়াম আছে অনেক। আচ্ছা, এখানেও মাছ দেখতে পাচ্ছি। ডালপুরি দিয়ে সকালের ব্রেকফাস্ট সারবো। কাঠগোলা প্যালেসের সামনের একটা দোকান থেকে এই ডালপুরিগুলো নিলাম। এক প্লেটে 4টে রয়েছে, দাম পড়লো 25 টাকা। কাঠগোলা প্যালেস ঘুরে আমরা এখন যাচ্ছি জগৎ সেটের বাড়িতে। চলুন গিয়ে আবার দেখা হচ্ছে। চারিদিকে প্রচুর হলুদের বাগান দেখতে পাচ্ছি, এরকম সব হলুদ গাছ। জগৎ সেটের যে বাড়িটা আছে তার ভেতরে এন্টার করতে গেলে কিন্তু এখানে টিকিট লাগবে। পার হেড 30 টাকা করে টিকিট, আর ফরেনার হলে 150 টাকা করে নেবে। আর 6 বছরের নিচে যদি বয়স হয় তাহলে কিন্তু এন্ট্রি ফ্রি অফ কস্ট। জগৎ সেটের বাড়ির ভেতরটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো। ঢোকার পরে একটা লোহার চেয়ার টেবিল দেখতে পেলাম। আর এটা হচ্ছে হাউস অফ জগৎ সেট, যেটা হচ্ছে নসিপুরে অবস্থিত। এটা কিন্তু জগৎ সেটের নতুন বাড়ি। পুরনো বাড়িটা কিন্তু ভাগীরথীর জলে ভেসে গেছে। চলুন ভেতর থেকে দেখি ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা। জগৎ সেটের বাড়ির ভেতরে তো এন্টার করেছিলাম, এর ভেতরে ফটো ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নেই। অনেক কিছু দেখতে পেলাম, বেশ সুন্দর অ্যান্টিক জিনিসপত্র রাখা আছে, দারুণ লাগবে। অবশ্যই এসে ভিজিট করবেন। তবে আমার সেরা লেগেছে হচ্ছে কাঠগোলা প্যালেসটা। উফ। এখন আমরা এন্টার করব হচ্ছে মাটির তলায় গুপ্তঘর। চলুন। কিছুক্ষণ আগে যে জায়গাটায় ঢুকেছিলাম এখানে একটা ম্যাজিক মিরর আছে। সেই মিররটাই কিন্তু আপনি নিজের মুখ দেখতে পাবেন না, অন্যের মুখ দেখতে পাবেন। সাইডে যারা দাঁড়িয়ে থাকবে তাদের মুখ দেখতে পাবেন। খুবই সুন্দর লাগলো। তো এখন যাব গুপ্ত সুড়ঙ্গ পথে। এই হচ্ছে গুপ্ত সুড়ঙ্গ পথ। এটার ভেতরেও কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো আমি ক্যামেরা বন্ধ করছি এখন। গুপ্ত সুড়ঙ্গের ভেতরে আমরা এন্টার করেছিলাম। ওখানে প্রচুর অস্ত্রশস্ত্র রাখা আছে, দারুণ লাগবে। আর দুটো বাইক রাখা আছে, ওফ দারুণ। মানে এরকম বাইক যদি আমাদের কাছে থাকতো সবাই তাকাতো। অবশ্যই আসবেন, খুবই ভালো লাগবে। অনেক আসবাবপত্র দেখতে পেলাম, প্রচুর কিছু আছে এই জায়গাটায়। সম্পূর্ণ বাড়িটা ঘুরলাম। ভেতরে প্রচুর কিছু দেখার আছে, যেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য আমরা ভিডিও করতে পারলাম না। আপনারা আসলে নিজে চোখে দেখে নেবেন। আর ভীষণ সুন্দর বাড়িটা, খুব সুন্দর। জগৎ সেটের বাড়ি ঘুরে এখন চলে আসলাম নসিপুর রাজবাড়িতে। এই হচ্ছে নসিপুর রাজবাড়ি। এই নসিপুর রাজবাড়ি নিয়ে প্রচুর হিস্ট্রি আছে, যে কী কী আছে দেখুন ভেতরে। ভিডিও পজ করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাইরে তো লেখা আছে অনেক কিছুই আছে, তো ভেতরে গিয়ে একবার দেখবো কী কী আছে, তারপরে আপনাদেরকে একবার জানাচ্ছি। জগৎ সেটের বাড়ি থেকে নসিপুর রাজবাড়ি একদমই সামনে, টোটোতে 1 থেকে 2 মিনিট মতো সময় লাগলো। এই নসিপুর রাজবাড়ির যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে দেবী সিং। তিনি নাকি একজন অত্যাচারী রাজা ছিলেন। মুর্শিদাবাদের ঐতিহ্য টাঙ্গা গাড়ি বা এক্কা গাড়ি বা ঘোড়ার গাড়ি। তো সেই ঘোড়ার গাড়িতেই চড়বো এখন আমরা। আসুন। কি ভয়ানক একটা এক্সপিরিয়েন্স, বিশাল ভয় লাগছে। দারুণ। ওরে বাবা। আমি আর শৈলী এখন টাঙ্গা গাড়িতে বসে আছি, দারুণ সুন্দর লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। আপনারা অবশ্যই এসে ট্রাই করবেন। এই টাঙ্গা গাড়ি করে শুধু আমরা জাস্ট একটা ভিডিও করলাম, তার জন্য আমাদের কাছে 100 টাকা নিল। অনেক টাকা চাইছিল, বার্গেনিং করে 100 টাকায় ফিক্সড হয়েছিল। আর আপনারা চাইলে একটা সাইডে ঘুরতে পারেন, তার জন্য ভাড়া নেবে বলছে ওই 500 থেকে 600 টাকা। আপনারা নিজেদের মতো বার্গেনিং করে নেবেন। নসিপুর রাজবাড়িতে এন্টার করার জন্য কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফি নিল। চলুন ভেতরে এন্টার করি। ঢুকে ভেতরটা এরকম, চারিদিকে এরকম কিছু স্টোর রুম টাইপের দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ির স্ট্রাকচারটা। শোনা কথা এটা নাকি হাতির দাঁত দিয়ে তৈরি।
দালানটাতে কিন্তু প্রচুর মুভি শুটিং হয়েছে। দেখুন ভেতরে মন্দির আছে, কি সুন্দর দেখুন মন্দিরটা। প্রচুর দেবদেবীর মূর্তি দেখতে পাচ্ছি। নসিপুর রাজবাড়ির যিনি রাজা ছিলেন, এই যে রাজা দেবী সিংহ, কি সুন্দর দেখুন ভেতরটা। রাজবাড়ির ভেতরে রয়েছে বেশ কিছু আসবাব, পুরনো দিনের বন্দুক, আরও অনেক কিছু, তলোয়ার, এই ধরনের একটা ছোটোখাটো মিউজিয়ামের মতো। একটা বিশাল বড় পিয়ানোও চোখে পড়েছিল এখানে। এছাড়া যে সমস্ত ফার্নিচার রয়েছে সেগুলো সবই অ্যান্টিক। ইতিহাসের শহর মুর্শিদাবাদ, এর কোনায় কোনায় জায়গায় জায়গায় প্রচুর ইতিহাস লুকিয়ে রয়েছে এবং ইতিহাসের সাথে সাথে রয়েছে প্রচুর বিতর্ক। এসেছি এখন নসিপুর আখড়ায়। এখানের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে পার হেড। চলুন। এখানে রয়েছে পিতলের রথ, যেটা মুর্শিদাবাদের রথের সময় বার করা হয়। নসিপুর আখড়া স্থাপিত হয় 1168 বঙ্গাব্দে। মহন্ত লক্ষ্মণ দাস এই নসিপুর আখড়া স্থাপন করেন। এটা হলো সংগ্রহশালা, মানে মিউজিয়াম। নৌকোর নোঙর রাখা দুখানা, বাবা কি বড় বড়। প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নবাবদের বৈঠকখানা। এখানে মহন্তের সাথে নবাবরা বৈঠক করতেন। বলা হয় এই খাটটির নাকি দাম মাত্র 16 টাকা, যদিও ওই আমলে 16 টাকার অনেক ভ্যালু ছিল। আশ্রমের প্রত্যেকটা ঘরে রয়েছে আশ্রমের স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিস, যেগুলো সবই এখন অ্যান্টিক। এখানে বেশ অনেকগুলি পুরনো আমলের মুদ্রা দেখতে পেলাম। এছাড়া রয়েছে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র, আসবাবপত্র, আরও অনেক কিছু। গেটে ঢোকার সময়ই একটি হোর্ডিং ছিল, সেখানে লেখা ছিল এটি একটি দাতব্য চিকিৎসালয়। এখানে দাতব্য চিকিৎসালয়ের পাশাপাশি অনেক পুরনো দিনের আসবাবপত্র এবং বাসনকোসনও রাখা রয়েছে। এটি হলো একটি রূপোর রথ। এই রথের ওয়েট 880 কেজি। রূপোর ওপরে সোনা দিয়ে কাজ করা রয়েছে এই রথে। ইংল্যান্ড থেকে 1905-এ আনা হয়েছিল এই গাড়িটা। তখনকার দিনে এই গাড়িটার দাম ছিল 80 টাকা। এখানেই রয়েছে গুপ্ত মন্দির। মন্দিরটা বেশ অনেকটা ভেতরে বলে একে গুপ্ত মন্দির বলা হয়ে থাকে। তবে মন্দিরের ঠাকুর দালান কিন্তু ভীষণ 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 সুন্দর এবং ঝাড়গুলো কি অপূর্ব দেখুন। এই ঝাড়গুলোতে আগে মোমবাতি ধরানো হতো, তবে এখন বৈদ্যুতিক ল্যাম্প জ্বালানো হয়ে থাকে। বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি এই ঝাড়গুলো। মূল মন্দির হলো এটাই, রূপো এবং সোনার কাজ করা মূল সিংহাসনে। নসিপুর আখড়া ঘুরে আমরা এখন যাব 1100 কবরের দিকে। চলুন। এটা হচ্ছে মির্জাফরের বাড়ি, যেটার ভেতরে এন্টার করতে দেয় না। মির্জাফরের বাড়ির গেট এটি। এই জায়গাটিকে নেমোখারাম দেউড়িও বলা হয়ে থাকে। এখানে প্রবেশ নিষেধ গেটে বড় বড় করে লেখা রয়েছে। তবে এখানেই সিরাজদৌল্লাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ভেতরে তো এন্টার করতে দেয় না, এখন গেটটা খোলা আছে বলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। ভেতরে দেখুন একটা মসজিদ আছে। এই বাইরের গেটটা পুরোপুরি মানে ভগ্নপ্রায় অবস্থা। এটা কিন্তু বর্তমানে প্রাইভেট প্রপার্টি। এটা হচ্ছে 1100 কবরের গেট, আর তার ঠিক অপোজিট সাইডেই কিন্তু মির্জাফরের নিজস্ব মসজিদ ছিল, যেটা সেই আমলে নামাজ পড়া হতো, বাট এখন পুরোপুরি বন্ধ, আর ভেতরেও এন্টার করতে দেয় না। এই যে দেখতে পাচ্ছেন নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। তো এখন বাইরে দাঁড়িয়ে আছি, ভেতরটায় যাব। আচ্ছা, এটার ভেতরে এন্টার করার জন্য কিন্তু 10 টাকা করে পার হেড এন্ট্রি ফি নেবে। এই হচ্ছে টিকিট। চলুন ভেতরে এন্টার করা যাক। এই হচ্ছে কবরস্থান। সমস্ত স্থানে যেগুলো আপনাদের দেখালাম, সমস্ত জায়গায় কিন্তু গাইডের ব্যবস্থা আছে। আমরা তো কোনো জায়গায় গাইড নিলাম না, আপনারা চাইলে গাইড নিতে পারেন। অনেক কিছু জানা যায় গাইড নিলে। এই যে ওই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের ভেতরে মহিলাদের কবর দেওয়া হতো। এখনও কিন্তু মির্জাফরের যারা বংশধর আছে, যারা বেঁচে আছেন, তারা যদি মারা যান তাহলে কিন্তু ওনাদের এইখানেই কবর দেওয়া হয়, এই স্থানেই। প্রচুর বড় এরিয়া নিয়ে কবরস্থানটা। কত কবর দেওয়া দেখুন। আর এর ওপরে একদমই উঠবেন না, ওটা একদমই নিষিদ্ধ। কিছু কিছু কবরের এই সামনেটায় নাম লেখা দেখতে পাচ্ছি। এখানেই কিন্তু মির্জাফরেরও কবর দেওয়া হয়েছিল। এই হলো মির্জাফরের কবর। এই দুটো দেখুন পাখির কবর। এখানের একজন লোক আমাদের বললেন
এখন এলাম হচ্ছে আজিমুন্নিসা বেগমের কবরে। মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যা ছিলেন আজিমুন্নিসা বেগম, ওনারই কবর রয়েছে। লোকমুখে প্রচলিত ছিল যে আজিমুন্নিসা বেগমের নাকি এক দুরারোগ্য রোগ হয়েছিল, যার জন্য উনি ছোট ছোট বাচ্চাদের কলিজা খেতেন, তাই তাকে এখানে জ্যান্ত কবর দেওয়া হয়। সমস্ত হিস্ট্রি শোনা কথা, চলুন ভেতরে যাওয়া যাক। তবে এই কবরের একটা স্পেশালিটি রয়েছে, মানুষের চলাচলের যে পথ, যে সিঁড়ি, ঠিক তার নিচেই ওই কবর রয়েছে। আসুন। আচ্ছা, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এই হলো কবর, একদম সিঁড়ির নিচেই রয়েছে কবর। আমাদের ফার্স্ট হাফের ঘোরা মোটামুটি শেষ। এখন খিদে পেয়ে গেছে, তো এখন লাঞ্চ করতে এসেছি। হোটেল হাজারদুয়ারি বলে একটা রেস্টুরেন্ট আছে, যে হাজারদুয়ারি আছে তার থেকে মোটামুটি ওই 5-7 মিনিটের হাঁটা পথে। শৈলী বললো এখানকার নাকি বিরিয়ানি ফেমাস। দেখি, মুর্শিদাবাদের বিরিয়ানি এখানে নাকি খুব ভালো পাওয়া যায়, তো সেটাই রাহুলকে ট্রাই করানোর জন্য নিয়ে এসেছি। আর আমি দেখি যা পাবো সেটাই খাবো। এই হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে আসলাম। এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা, খুবই সুন্দর। এই হাজারদুয়ারি রেস্টুরেন্টটা দারুণ সুন্দর, পুরো অ্যান্টিক জিনিস দিয়ে সাজানো, খুবই সুন্দর লাগলো। মানে ফার্স্ট লুকে এত সুন্দর দেখতে লাগলো। আমাদের বসার টেবিলে দেখুন কি সুন্দর গ্লাসগুলো। আসার সাথে সাথে কিন্তু এই যে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। তো আমি অর্ডার করেছি হচ্ছে একটা চিজ নান আর একটা কড়াই পনির, আর রাহুল অর্ডার করেছে চিকেন বিরিয়ানি। এই হলো রাহুলের চিকেন বিরিয়ানি, অনেকটা কোয়ান্টিটি রয়েছে। এই চিকেন বিরিয়ানিটার দাম নিয়েছে 150 টাকা, চিজ নানের দাম নিয়েছে 80 টাকা, কড়াই পনিরের দাম নিয়েছে 230 টাকা। আচ্ছা, এটা কিন্তু মাল্টি কুজিন রেস্টুরেন্ট, অনেক কিছু আইটেম আপনারা পাবেন। কোয়ান্টিটি দিয়েছে একজনের পক্ষে কিন্তু সাফিসিয়েন্ট, অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। আর এই হচ্ছে বিগ সাইজের একটা চিকেনের পিস, একদম আমাদের কলকাতার মতো সেম বিরিয়ানি, দারুণ টেস্ট। অবশ্যই এসে কিন্তু ট্রাই করবেন। দারুণ সুন্দর একটা লাঞ্চ করে চলে এসেছি হাজারদুয়ারির সামনে। দেখি কত টাকা করে কি টিকিট নেয়, এখন ভেতরে এন্টার করবো। চলুন। এই হচ্ছে গেট হাজারদুয়ারির। এখানে কিন্তু ক্লক রুমের ব্যবস্থা আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। হাজারদুয়ারির মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি আছে। যদি আপনারা অফলাইনে কাটেন টিকিট কাউন্টারে গিয়ে, তাহলে কিন্তু 25 টাকা করে পার হেড। আর যদি আপনারা অনলাইনে কাটেন, এই যে এখানে স্ক্যানার আছে, এই স্ক্যানারে আপনারা স্ক্যান করেও কিন্তু অনলাইনে টিকিট কেটে নিতে পারেন। যেরকম সমস্ত হেরিটেজ সাইডে যেরকম হচ্ছে টাকা নেওয়া হয় অনলাইনে 5 টাকা করে কম, এখানেও তার ব্যতিক্রম নেই। তো আমাদের পার হেড টিকিট ফেয়ার পড়লো 20 টাকা করে। অফলাইনে কাটতে গেলে কিন্তু 25 টাকা করে লাগবে, তো অনলাইনেই কেটে নেবেন এরকম। এই হচ্ছে টিকিট, টিকিট চেক হচ্ছে এখন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লক টাওয়ার বা যেটাকে বলে ঘড়িঘর। আর হোয়াইট রঙের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমামবাড়া। এই যে পুরো এইখান থেকে এই এতটা অবধি। এই যে ইয়েলো রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হাজারদুয়ারি। এই যে তোপটা রয়েছে, এটা নাকি জীবনে একবারই চালানো হয়েছিল, এবং এর আওয়াজে নাকি এলাকায় যত গর্ভবতী মহিলা ছিল তখন তাদের গর্ভপাত হয়ে গিয়েছিল, তাই একে বাচ্চা তোপ বলা হয়ে থাকে। ইমামবাড়ার দিকে যাব, তবে তার আগে এই মদিনা মসজিদটা দেখব। এই মদিনা মসজিদ হলো মদিনা থেকে পবিত্র মাটি এনে এই মসজিদে রাখা রয়েছে, যাতে যারা যেতে পারে না মদিনায়, তারা এই মসজিদে এসে মদিনার পূর্ণ অর্জন করতে পারে। হাজারদুয়ারি প্যালেসের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই বারণ। হাজারদুয়ারির ভেতরেও ঢুকে ঘুরে আসলাম, একদম চোখ জোড়ানো, চোখ ধাঁধানো জিনিসপত্র আছে, দারুণ লাগলো দেখতে, দারুণ। হাতির দাঁতের পালকি দেখলাম, রূপোর পালকি, আরও বিভিন্ন অস্ত্র শস্ত্র, কত রকমের যে বন্দুক তার ঠিক নেই, প্রচুর রকমের জিনিস দেখতে পাবেন আপনারা, দারুণ লাগবে, দারুণ। আর এই হাজারদুয়ারির যা যা জিনিস আছে সেইগুলো দেখতে হলে, মানে সেইগুলো ভালোভাবে যদি আপনারা পড়ে দেখতে যান, তাহলে মোটামুটি আপনাদের 3-4 ঘন্টা এমনিই কেটে যাবে, তার বেশি তো কম না। আপনারা কিন্তু অবশ্যই মুর্শিদাবাদে আসলে হাজারদুয়ারি অবশ্যই ভিজিট করবেন, দারুণ লাগবে। হাজারদুয়ারি প্রাসাদ, যার আক্ষরিক অর্থ হলো হাজার দরজা সহ একটি প্রাসাদ। 1837 সালে মীর জাফরের বংশধর নবাব নাজিম হুমায়ুন জাহের জন্য
ডানকান ম্যাকলিওর তৈরি করেছিলেন। এই হাজারদুয়ারির 1000টা দরজার মধ্যে নাকি 900টি আসল আর 100টা নাকি নকল দরজা। ধারণা ছিল ডাকাতদের আসল এবং নকল দরজা দিয়ে এমনভাবে বিভ্রান্ত করা যে নবাবের প্রহরীরা তাদের ধরতে ঘটনাস্থলে পৌঁছানোর সময় তারা হারিয়ে যাবে। এই হাজারদুয়ারি প্যালেসের নির্মাণ ব্যয় 16.50 লক্ষ স্বর্ণমুদ্রা। এই প্রাসাদটি টোটাল 3 তলা। 3 তলায় বেগম ও নবাবদের থাকার ঘর ছিল, 2 তলায় দরবার হল, পাঠাগার, অতিথিশালা এবং 1 তলায় নানা অফিস ঘর ও গাড়ি রাখার জায়গা ছিল। বর্তমানে পুরোটাই মিউজিয়াম। দুর্বল কাঠামোর জন্য 3 তলায় উঠতে দেওয়া হয় না, আর এই মিউজিয়ামটা কিন্তু শুক্রবার দিন বন্ধ থাকে। হাজারদুয়ারির ভেতরে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে। হাজারদুয়ারির ভেতরে লোকাল গাইড পাওয়া যায়, সেটা আপনারা চাইলে নিতে পারেন। এখন একটু হোটেলে যাব, একটু ড্রেসটা চেঞ্জ করে আবার বেরোবো। হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম, ড্রেস চেঞ্জ করলাম। এখন টোটোতে উঠে যাব হচ্ছে কাটরা মসজিদ। চলুন। এখন টাইম আপডেট 4:05, আর আমরা সকাল থেকে ঘুরে ঘুরে এখন আমরা আসলাম কাটরা মসজিদের সামনে। চলুন ভেতরে এন্টার করা যাক। কি সুন্দর দেখতে দেখুন। এখানকার এন্ট্রি কিন্তু ফ্রি অফ কস্ট, আর এই কাটরা মসজিদটা কিন্তু সকাল 9টা থেকে বিকেল 4:50 অবধি খোলা থাকে। নবাব মুর্শিদ কুলি খায়ের তৈরি এই কাটরা মসজিদ, এখানে ওনার সমাধিও রয়েছে। চলুন ভেতরে যাই, আমরা ভেতর থেকে দেখব এই জায়গাটা। খুব সুন্দর। আর কাটরা মানে শুনলাম যে বাজার, এখানে একটা বাজার বসতো, সেই জন্য এই মসজিদের নাম হয়েছে কাটরা মসজিদ। এই যে এই ভেতরটা দিয়ে ঢুকবো, আমি পেরিয়ে চলে যাচ্ছিলাম। এই যে ভেতরটা দারুণ, জাস্ট দারুণ, ওয়াও। এগুলো আমরা ভাবছিলাম সুড়ঙ্গ, কিন্তু এগুলো সুড়ঙ্গ নয়, এগুলো ভেন্টিলেশন ব্যবস্থা, যাতে ড্যাম না হয়। বাইরে যে মিনারগুলো দেখালাম ওরকম 4 কোণে 4টে মিনার ছিল, এখন সময়ের সাথে সাথে সেগুলো ধ্বংসপ্রাপ্ত। বেশ সুন্দর, ওয়াও, কতটা জায়গা, কি সুন্দর। আর এখানে কিন্তু সমস্ত কিছু পড়ানো হতো, এখানে ছাত্রাবাস ছিল, এই যে এই সমস্ত জায়গায় পড়ানো হতো, আর নিচে ওখানে ছাত্ররা থাকতো। মসজিদটা আরও বেশি উঁচু ছিল, যেটা ভূমিকম্পের পরে দেবে যায়। আর এই যে আমি যে ফ্লোরটা দিয়ে এখন হাঁটছি, এইটা কিন্তু ফাঁপা নয়, পুরোটা সলিড। এই যে এই ফ্লোরটা পুরোটা সলিড একদম। এই মসজিদে কিন্তু প্রায় 2000 জন একসাথে বসে নামাজ পড়তে পারতো সেই সময়, যখন নামাজ পড়া হতো এখানে। এখন পড়া হয় না। আর আমরা এখান থেকে একজন গাইড নিয়েছি। গাইড নেওয়ার আমাদের ইচ্ছা ছিল না, কিন্তু দাদুকে দেখে আমাদের মনে হলো যে ওনাকে হেল্প করা উচিত। ওনাকে আমরা ভিডিওতে দেখাচ্ছি। আপনারা যখন আসবেন, এটা আমার আন্তরিক অনুরোধ আমার সকল দর্শকদের কাছে, যদি আসেন এবং দাদু যদি তখন এখানে থাকে, তাহলে ওনাকে নেওয়ারই চেষ্টা করবেন। এত বয়স্ক একটা মানুষ, যিনি এখনও নিজে কাজ করে উপার্জন করার চেষ্টা করছে, আমার মনে হয় আমাদের সবার তাকে হেল্প করা উচিত। তোমার ফোন নাম্বারটা আর নামটা বলো। 97 33 29 77 48। আচ্ছা, তুমি রোজ থাকো এখানে? হ্যাঁ, আমি এখানে গাইড করতে পারি 55 বছর। আচ্ছা, তোমার নাম? আমার নাম হচ্ছে হরেকৃষ্ণ দেবনাথ। আচ্ছা, ঠিক আছে। আমাদের তো তোমার সাথে ঘুরে ভীষণ ভালো লাগছে। কেউ আসলে ফোন করলে তুমিও তাদেরকে ঘুরিয়ে দেবে। এখানে যে নকশার জায়গা আছে, এটা গোটাই ছিল। আচ্ছা, মসজিদের যখন বসে যায়, মাঝখান দিয়ে ভেঙে যায়, সব এটা সাবুর দিয়ে রেখেছে পুরোনো জিনিস। তবে এই জিনিসটা 10টা মশলা দিয়ে বানানো। আচ্ছা, 10টা মশলার নাম আমি বলে দিচ্ছি: চুন, সুরকি, ঝিনুক, ডিম, খয়ের, সাবু, চিটেগুড়, কলার ডাল, ডাবের জল, মেথির জল। চুন সুরকি মেখে 7 থেকে 10 দিন ওটাকে পচান করতে হবে, যে জিনিসটা আঠা হয়ে যাবে। ওই যে কাজ করা হয়েছে, এটাকে বলা হয় পঙ্কের কাজ। আর এটা ছিল একেবারে হীরা মুক্ত সোনা দিয়ে এটা সেট করা ছিল। আর ওপাশে যে ফাঁকা জানলাটা দেখা যাচ্ছে, ওখানে একটা বেলিয়াম গ্লাস ছিল। আর পুরোটা যখন কভার ছিল, 5 টাকা গেট আটকে দেওয়া হতো। ভিতরটা অন্ধকার, এখানকার ছটা গিয়ে ওই কাঁথে পড়তো, ওটা কাজ করে লাইট এবং রিফ্লেকশন। তখন তো ইলেকট্রিক ছিল না, প্রদীপ, মোমবাতি, মশাল এই সাহায্যে আলো হতো। আর এটা হচ্ছে মেন মসজিদ। নবাব মুর্শিদ কুলি খান, নবাব ফ্যামিলি ভিআইপি যারা আসতেন, তাদের নামাজটা এখানে হতো। আর শুক্রবার জুমা নামাজ, ঈদের নামাজটা বাইরে চাতানো। এই জায়গাটা দেখুন,
ভূমিকম্পের সময় এইগুলো সব ভেঙে যায়। এখন পুরোটাই ইতিহাস। এটাই ছিল কিন্তু মেন গেট। এই সাদা যে খোপ খোপগুলো জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কিন্তু বৈঠকখানা হিসাবে ব্যবহার করা হতো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এর নিচেই রয়েছে মুর্শিদ কুলি খায়ের সমাধি। এই যে এই হলো সমাধি। চলুন, আমাদের হয়ে গেছে দেরি, এবার আমরা এখান থেকে বেরোবো। এসেছি জাহান কোষা কামানের সামনে। জনার্দন কর্মকারের তৈরি এই কামান, এই যে 17 ফুট 6 ইঞ্চি লম্বা এই কামানটি 28 সিঁড়ি পাউডার প্রয়োজন হতো এই কামান একবার দাগার জন্য। এখন এলাম মতিঝিল পার্কের সামনে। এখানে একটা বাজার টাইপের দেখতে পাচ্ছি, তো চলুন এখন ভেতরটায় যাব। আর এই পার্কটা কিন্তু সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে এমনটাই শুনলাম। আর এখানে সামনে একটা মসজিদও আছে। এই যে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি এখানে। এই মতিঝিল পার্কটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে। এখন টিকিট কাটতে গেছে, টিকিট মূল্য হচ্ছে পার হেড 30 টাকা করে। এখানে ভেতরে লাইট অ্যান্ড ফাউন্টেন শো হচ্ছে। চলুন ভেতরে তাড়াতাড়ি যেতে হবে, বললো অলরেডি শো শুরু হয়ে গেছে। এখন টাইম আপডেট হচ্ছে 5টা 12। এই হচ্ছে মতিঝিলের এন্ট্রান্স। ভেতরে ফুড কোর্ট আছে, এখানে শুনলাম নাকি বোটিংয়ের ব্যবস্থা আছে, ভেতরে নাকি গল্ফ কার আছে। বাইরে যে টিকিট কাউন্টারটা আছে সেখানে লেখা ছিল। এই যে এখানে একটা কামান রয়েছে, এটা আলিমুদ্দি খাঁর কামান। আর আরেকটা জিনিস দেখতে পারলাম, ওই যে দূরে দেখতে পাচ্ছেন তো, এই যে এখানে দেখুন সাইকেল রাখা রয়েছে। আপনারা চাইলে এগুলো রেন্টে নিয়ে পুরো পার্কটা ঘুরে দেখতে পারে। কিন্তু বাচ্চাদের চাইল্ড পার্কও রয়েছে, বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসলে তারা কিন্তু খেলাধুলো করতে পারবে। পার্কটা তো খুব সুন্দর সাজানোই, তবে সেটা কি দেখবো, আমার নজর কাড়ছে আকাশের এই সুন্দর রূপ, কি অপূর্ব লাগছে। যাই হোক, এরকম দুপাশে লাইট রয়েছে আর তাল গাছ রয়েছে, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা রয়েছে, বেশ সুন্দর লাগছে। অনেকটা সেই আমাদের ইকো পার্কের ফিল দিচ্ছে। বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রয়েছে, বেশ ভালো লাগছে। আর এখন কিন্তু বেশ জমজমাটও রয়েছে। যেখানে ফাউন্টেন শোটা হয় সেখানে চলে এসেছি, মানে মেন এন্ট্রান্স গেট থেকে একদম শেষ প্রান্তে। বেশ অনেকটা হাঁটতে হলো, এখনও চলছে দেখতে পাচ্ছি ফাউন্টেন শোটা। এটা হচ্ছে হাজারদুয়ারি দক্ষিণ গেট। এখন সন্ধ্যে 6:30 মতো বাজে। মতিঝিল থেকে আমরা এখন আবার যাচ্ছি হাজারদুয়ারির দিকে, যেখানে আমাদের হোটেল। সেখানে আরও একটা দুটো জায়গা দেখা বাকি আছে, তবে সেই একটা দুটো জায়গার মধ্যে এটাও আরেকটা, যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হলো ঘন্টা ঘর। এটা হলো হাজারদুয়ারির দক্ষিণ দিকের গেট বা ছোট গেট বলা হয়। সেই গেটের সামনেই এটাকে নতুন করে সংস্কার করা হয়েছে, কি সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে, খুব ভালো লাগছে। যখন প্রহরীরা পাহারা দিত, ঘুমিয়ে পড়লে এই ঘন্টার আওয়াজে তাদের ঘুম ভেঙে যেত, এই জন্যই এই ঘন্টাঘর বানানো। আচ্ছা, এই প্যালেসটার নাম হচ্ছে ওয়াসিম মঞ্জিল প্যালেস। আমরা এসেছি অনেকটা সন্ধ্যেবেলায়, এটা বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই প্যালেসটা মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব ওয়াসিফ আলী মির্জা স্থাপন করেছিলেন এবং তার নাম অনুসারেই এই প্যালেসের নাম ওয়াসিফ মঞ্জিল। এই প্রাসাদের সামনে দিয়ে যে রাস্তা গেছে তার অপোজিট সাইডেই রয়েছে ভাগীরথী নদী। সন্ধে হয়ে গেলেও তখনও ভাগীরথী নদীটা দেখতে বেশ ভালো লাগছিল। হাজারদুয়ারির সামনে একটা দোকান আছে বাবা টি বলে। মালাই চা নিলাম, দাম নিল 20 টাকা। আর শৈলী নিল হচ্ছে নর্মাল চা, দাম নিয়েছে 10 টাকা। তো মালাই চাটা টেস্ট করে দেখি, অন্যরকম খেতে, দারুণ দারুণ। ওপরে না মালাই দেওয়া। আমাদের ডিসেম্বর টু জানুয়ারি এই দুটো খুব হাই থাকে, কারণ এটা সিজন মাস। ডিসেম্বরে মানে আমাদের রুম বেশি নাই অবশ্য, অনলি 7 পিস রুম আছে, কেন দুটো রুমে 6 জন করে থাকার, আর একটা রুম হচ্ছে 4 জন, আর বাদ বাকি 4টে রুম 3 জন করে থাকার। আর 6 জনের রুমটা এখন ডিসেম্বর টু জানুয়ারি 2000 টাকা করে, আর 4 জনের একটা 1800 টাকা, আর যেটা 3 জনের সেটা হচ্ছে 1500 টাকা। অফ সিজনে অবশ্যই 50% নেমে যায়। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9734829834। এই হোটেলে কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে থেকে এখানে খাওয়া দাওয়া করতে পারেন, আবার বাইরে থেকে এসেও এখানে খেতে পারেন। আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমটাতে আমাদের খরচ পড়ছে 1800 টাকা। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। টোটোতে সারাদিন ঘুরতে আমাদের খরচা পড়লো 800 টাকা মতো। 700 থেকে 800 টাকার মধ্যে ভাড়া ওঠানামা করে
সমস্ত ভাড়াই বার্গেনিং করা যায়, তাই এসে বার্গেনিং করবেন। সিজনে একটু বেশি থাকে, অফ সিজনে কম থাকে। ওভারঅল আমাদের ঘুরে ভীষণ ভালো লেগেছে। আমরা যে দাদার সাথে ঘুরেছি সেই টোটোওয়ালা দাদার নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া পুরো মুর্শিদাবাদ জুড়ে প্রচুর টোটো রয়েছে, টাঙ্গা রয়েছে, যে কোনো কিছু হায়ার করে আপনারা ঘুরতে পারেন আপনাদের মতো। ডিনার করার জন্য আমরা ভাবলাম আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলেই নিচে রেস্টুরেন্ট রয়েছে, ওনাদের নিজস্ব কিচেন রয়েছে, তো ভাবলাম ওখান থেকেই অর্ডার করি, দূরে কেন যাব। তাই জন্য আমরা এখন ভেজ থালি নিয়েছি। ওনাদের এখানে মিল সিস্টেম। এই ভেজ থালিটার দাম পড়েছে 80 টাকা। কি কি রয়েছে সেগুলো একটু দেখাই। এখানে রয়েছে ভাত, আলু ভাজা, একটা সব কিছু মেশানো তরকারি রয়েছে, ডাল রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, আর রুটিও পাওয়া যায়। এছাড়া চাইনিজ আইটেমও পাওয়া যায়, এছাড়া অনেক কিছুই পাওয়া যায়। আপনারা এসে কথা বলে নেবেন। তবে রুটি যদি রাতে খেতে হয় তাহলে কিন্তু আগে থেকে একটু অর্ডার দিতে হয়। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি, কারণ আমাদের ফেরার ট্রেন রয়েছে রাত্রির 11টা নাগাদ। মুর্শিদাবাদ স্টেশন থেকে আমাদের লালগোলা রয়েছে, যেটা করে কাল ভোরবেলা আমরা শিয়ালদা পৌঁছবো। এছাড়া আপনারা যেদিন আসবেন সেদিন রাত্রিটা এখানে স্টে করে পরের দিন সকালবেলাতেও ফিরতে পারেন। এখন রাত 10:30 মতো বাজে, আমাদের টোটো চলে এসেছে। এখন আমরা বেরোচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, মানে মুর্শিদাবাদ স্টেশনের উদ্দেশ্যে। আজকের আমাদের এই মুর্শিদাবাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।